বিজ্ঞানী নীলাঙ্কুশ আচার্য। শিক্ষকতা করার পাশাপাশি আপনি নিরলস গবেষণা করে যাচ্ছেন বহু বছর ধরে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আপনার বিশ্ব র্যাঙ্ক ৩৫। ২০২৪-এ ইউরোপের পদার্থবিদ্যার ৫১ জন বিজ্ঞানীদের মধ্যে আপনি ছিলেন সর্বপ্রথম। সাফল্য, পড়াশোনার সব কিছুর পেছনে মা ছিলেন। তিনি বলতে গেলে ছোট থেকে সবসময় পেছনে থাকা, পাশে সাহস জোগানো। তো সেক্ষেত্রে মায়ের অবদান অসীম। আর বাবা একটা বট গাছের মতো পাশে সবসময় থাকতো। ফার্স্ট পিরিয়ডে ক্লাসটা হয়ে গেল, তাহলে সেকেন্ড পিরিয়ড মনে করুন আমার অফ আছে, তাহলে সেই পিরিয়ডে আমি স্টাফ রুমে বসে, আমাদের সহকর্মীরাও সবাই জানে, ওই সময় বসে খাতা পেন বের করে আমি যা যা আমার প্রজেক্টের কাজ থাকে, কোনো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন হতে পারে, ইকুয়েশন হতে পারে, সেগুলো ডিরাইভ করে দিই। আবার দেখা যাচ্ছে পরের পিরিয়ডে ৫ নম্বর পিরিয়ডটা ফাঁকা, তাই সেখানে কাজে লাগাই। আমার রিসার্চ হচ্ছে মেনলি ন্যানোফ্লুইড নিয়ে। ন্যানোফ্লুইড হচ্ছে সাধারণ একটা বেস ফ্লুইড, সেটা ওয়াটার হতে পারে, কেরোসিন হতে পারে, ইথাইল অ্যালকোহল হতে পারে। সেখানে বিভিন্ন ধাতব অক্সাইড হতে পারে, কার্বনের কিছু কম্পাউন্ড হতে পারে, সেটি অতি সূক্ষ্ম লেভেলে, মানে একদম ন্যানো লেভেলে গিয়ে সেটা আমরা মিশিয়ে দেবো। এই মিশ্রণটার ফলে কি হয়, আগে যে ফ্লুইডটা ছিল, বেস ফ্লুইড যেটা আমরা নিয়েছিলাম, এই নতুন মিশ্রণটার সমস্ত কিছু ভৌতিক বা কেমিক্যাল বিভিন্ন জিনিসগুলো সব পাল্টে যায়, যার ফলে এর অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায়, আপনার ইঞ্জিনিয়ারিংয়েও রয়েছে, মেডিকেল ফিল্ডেও রয়েছে। যেমন আমরা জানি যে বর্তমানে ক্যান্সার একটা দুরারোগ্য চিকিৎসা, যাতে আমার মাও মারা গেছেন। এবং সেখানে আমরা জানি যে আমরা যখন কেমোথেরাপি দিই, কেমোথেরাপি দেওয়ার সময় যে বিষটা বা যে মেডিসিনটা আমাদের শরীরের মধ্যে ঢোকে, সেটা যেটা খারাপ এফেক্টেড, সেই কোষটাকে তো ক্ষতিগ্রস্ত করেই, তার সঙ্গে সঙ্গে যেটা ভালো কোষ তাকেও নষ্ট করে দেয়। এটা হচ্ছে একটা সাইড এফেক্ট বলতে পারেন, এর জন্য পেশেন্টের খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা এই ন্যানো ফ্লুইডের সাহায্যে ন্যানো রোবট তৈরি করতে পারি, এবং ন্যানো রোবটের মধ্যে এমন একটা মার্কিং আমরা দেব যে শুধুমাত্র ওই অ্যাফেক্টেড সেলটাকেই চেনে। তাহলে সেখানে কি যদি আমরা ড্রাগটাকে বা মেডিসিনটাকে রিলিজ করে দিতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট অনেক তাড়াতাড়ি রিকভার করে যাবে। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয়। এটা হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটি প্রয়োগ। আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিভিন্ন কুল্যান্ট হিসাবে সোলার প্যানেলে হতে পারে, হিট এক্সচেঞ্জারে হতে পারে, সেটা মাইক্রো লেভেলে, সেখানেও এই ন্যানোফ্লুইডের প্রচুর প্রয়োগ রয়েছে। তো এটা নিয়ে আমার গবেষণা, এটা নিয়ে গবেষণা করছি এবং চেষ্টা করে যাচ্ছি। এই রকম জিনিসগুলো যদি আমাদের দেশে গবেষণায় যদি আরও উঠে আসে, সবাই যদি কাজ করে, এর প্রয়োগ ভীষণ ব্যাপক। আমার রিসার্চের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে আমার কোনো অ্যাফিলিয়েশন নেই। অ্যাফিলিয়েশন মানে রিসার্চ পেপারে স্কুলের অ্যাফিলিয়েশনটাকে আমি দেখেছি বিভিন্ন জার্নালে অতটা গুরুত্ব দেয় না। এখন যখন বৃহত্তর ক্ষেত্রে আপনি কোথাও যাবেন, যখন অ্যাকচুয়াল ল্যাবে গিয়ে আপনি কাজটা করবেন, এবং এটা তো একটা টিম ওয়ার্ক, আমি তো সব জানি না, আমি শিখছি, আরও প্রফেসররা এলে আরও ভালো হবে, সেখানে আমার একটা অ্যাফিলিয়েশনের প্রয়োজন, একটা কলেজ বা ইউনিভার্সিটি। তো সেই জন্য বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ দিই, আপনি রাজ্যের মধ্যে বলুন, রাজ্যের বাইরেই বলুন, কিন্তু যখন লিস্টে বেরোয় আগে ফাইনাল লিস্টটা, সেখানে দেখি আমার নামটা থাকে না। তো কেন থাকে না আমি জানি না, যার ফলে আমি যখন এই আইডিয়াটা শেয়ার করে গভর্নমেন্টে কোনো প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করলাম, ওদের নর্মস অনুযায়ী ওরা বলে না, আপনার যেহেতু অ্যাফিলিয়েশন নেই অ্যাটলিস্ট একটা কলেজের বা ইউনিভার্সিটি, আমরা এটা অ্যাপ্রুভ করতে পারছি না। রিসেন্ট আমার একটা পেপার রয়েছে যে নোভেল এমইএস ডিজাইন, মাইক্রো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের একটা ডিভাইস ডিজাইন করা। সেখানে একটা জার্নাল থেকে ইনভিটেশন এসেছিল, যদি আপনি কোনো কন্ট্রিবিউট করেন স্পেশাল ইস্যুতে। সেখানে একটা নোভেল ডিজাইন আমি বানিয়ে দেখিয়েছি, যেটা ইংল্যান্ডে বেরিয়েছে, এবং ওটা বেরোনোর পর বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পেয়েছি যে তুমি কাজটা খুব ভালো করেছো, ইউনিক করেছো। তো সেগুলো সত্যিই হেল্প করেছে, এবং মার তো অবদান অবশ্যই। মানে আমি চাই যে আমি সত্যি যদি সেই ইনফ্রাস্ট্রাকচার পেতাম, সত্যি যদি সেই ল্যাব পেতাম, একটা টিম পেতাম, কারণ আমি বলতে পারি না যে কেমিস্ট্রি সব কিছু আমি জানি, আমাকে শিখতে হবে, সেটা যদি পেতাম, তাহলে হয়তো এই ফিল্ডে আমি আরও কিছু কন্ট্রিবিউট করতে পারতাম। আগামী প্রজন্মকে এটাই বলতে চাই যে পরিস্থিতি যেমনই হোক, লক্ষ্য যদি স্থির থাকে, লেগে থাকো, সফলতা আসবে। কারণ এরকমও হয়েছে, একটা বইয়ের জন্য আমি যেটা বললাম যে আমি কোথা থেকে পাইনি, কেউ উত্তর দেয়নি, এটা সামান্য একটা বই। সেখানে আমি একজনের কাছে মেল করেছিলাম, তিনি মরক্কোয় থাকেন, বলতে গেলে আমার সিনিয়র দাদা। তো তিনি সঙ্গে সঙ্গে, ব্রাদার তুমি বইটা পাওনি, ঠিক আছে আমি দিচ্ছি। তো তার ডাইরেক্ট ইউনিভার্সিটি অ্যাক্সেস না থাকলেও তিনি জোগাড় করে দিয়েছিলেন। তো লেগে থাকলে একটা সময় পরে সফলতা আসবে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকে হয়তো রেসপন্স করবে না, পাশে দাঁড়াবে না, কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, সে যে ফিল্ডেই হোক।
আপনার গবেষণা আগামী পৃথিবীর ক্যান্সার চিকিৎসাকে নবদিশা দেখাবে। গবেষক ডাক্তার নীলাঙ্কুশ আচার্যকে দিশারি সম্মানে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত ও আপ্লুত।